আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লঞ্চ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই গৌরবময় দিনে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, যেন এমন আরও গল্পের নোটিফিকেশন সহজেই পান। তো চলুন শুরু করা যাক আগুনের পরশমণির প্রথম পর্ব। সারাটা সকাল উৎকণ্ঠার ভেতর কাটল। উৎকণ্ঠা এবং চাপা উদ্বেগ। মতিন সাহেব অস্থির হয়ে পড়লেন। গেটে সামান্য শব্দ হতেই কান খাড়া করে ফেলেন। সরু গলায় বলেন, বিন্তি, দেখ তো কেউ এসেছে কিনা। বিন্তি এ বাড়িতে নতুন কাজের মেয়ে, তার কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই, কিন্তু গেট খোলায় খুব আগ্রহ। সে বারবার যাচ্ছে এবং হাসি মুখে ফিরে আসছে। মজার সংবাদ দেওয়ার ভঙ্গিতে বলছে, বাতাসে গেট লড়ে, মানুষজন নাই। দুপুরের পর মতিন সাহেবের উদ্বেগ আরও বাড়ল। তিনি তলপেটে একটা চাপা ব্যথা অনুভব করতে লাগলেন। এই উপসর্গটি তার নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই তলপেটে তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখানো দরকার বোধ হয়। আলসার হলে কি এরকম হয়? আলসার হয়ে গেল নাকি? মতিন সাহেব পাঞ্জাবি গায়ে দিলেন, চুল আঁচড়ালেন। সুরমা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছ তুমি? এই একটু রাস্তায়। রাস্তায় কি? কিছু না, একটু হাঁটবো আর কি। তিনি হাসতে চেষ্টা করলেন। সুরমার দৃষ্টি তীক্ষ্ণ হলো। গতরাতে তাদের বড় রকমের একটা ঝগড়া হয়েছে। সাধারণত ঝগড়ার পর তিনি কিছুদিন স্বামীর সঙ্গে কোনো কথা বলেন না। আজ তার ব্যতিক্রম হলো। তিনি কঠিন গলায় বললেন, তুমি সকাল থেকে এরকম করছো কেন? কারোর কি আসার কথা? মতিন সাহেব পাংশু মুখে বললেন, আরে না, কে আসবে? এই দিনে কেউ আসে? মতিন সাহেব স্ত্রীর দৃষ্টি এড়ানোর জন্যে নিচু হয়ে চটি খুঁজতে লাগলেন। সুরমা বললেন, রাস্তায় হাঁটাহাঁটির কোনো দরকার নেই, ঘরে বসে থাকো। যাচ্ছি না কোথাও, এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো। গেটের বাইরে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? তিনি জবাব দিলেন না। স্ত্রীর কথা অবাধ্য হবার ক্ষমতা তার কোনো কালেই ছিল না, কিন্তু আজ অবাধ্য হলেন। হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলেন। রাস্তা ফাঁকা। তিনি পরস্পর দুটি সিগারেট শেষ করলেন। এর মধ্যে মাত্র একটা রিক্সা গেল। সে রিক্সাও ফাঁকা। অথচ কিছুদিন আগেও দুপুরবেলায় রিক্সার যন্ত্রণায় হাঁটা যেত না। মতিন সাহেব রাস্তার মোড় পর্যন্ত গেলেন। ইদ্রিস মিয়ার পানের দোকানের পাশে গিয়ে দাঁড়ালেন। ইদ্রিস মিয়া শুকনো গলায় বলল, স্যার ভালো আছেন? তিনি মাথা নাড়ালেন, যার অর্থ হ্যাঁ, কিন্তু মুখের ভাব তা মনে হলো না। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি ভালো নেই। বিক্রি বাটা কেমন ইদ্রিস? আর বিক্রি? কিনবে কে কন? কিনার মানুষ আছে? দেখি একটা পান দাও। মতিন সাহেবের এখনো দুপুরে খাওয়া হয়নি। এক্ষুনি গিয়ে ভাত নিয়ে বসতে হবে। পান খাওয়ার কোনো মানে হয় না, কিন্তু একটা দোকানের সামনে শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। ব্যাপারটা সন্দেহজনক। এখন সময় খারাপ। আচার আচরণে কোনো রকম সন্দেহের ছাপ থাকা ঠিক না। জর্দা দিমু? দাও। ইদ্রিস নিষ্প্রাণ ভঙ্গিতে পান সাজাতে লাগলো। তার মাথায় ঝুঁটিবিহীন একটা লাল ফেস টুপি। কোত্থেকে জোগাড় করেছে কে জানে। চিবুকের কাছে অল্প দাড়ি। মতিন সাহেব পান মুখে দিয়ে বললেন, দাড়ি রাখছো নাকি ইদ্রিস? ইদ্রিস জবাব দিল না। দাড়ি রেখেই ভালো করেছো। যেদিকে বাতাস সেই দিকে পাল তুলতে হয়। পান কত? দেন যা ইচ্ছা। ইদ্রিসের গলার স্বরে স্পষ্ট বৈরাগ্য, যেন পানের দাম না দিলেও তার কিছু আসে যায় না। মতিন সাহেব একটা সিকি ফেলে খানিকটা এগিয়ে গেলেন।
নিউ পল্টন লাইনের এই গলিটায় বেশ কয়েকটি দোকান, কিন্তু মডার্ন সেলুন এবং পাশের ঘরটি ছাড়া সবই বন্ধ। তিনি মডার্ন সেলুনে ঢুকে পড়লেন। রাস্তায় হাঁটাহাঁটি করবার চেয়ে সেলুনের চুল কাটা নিয়ে ব্যস্ত থাকা ভালো। সেলুনটা একসময় মস্তান ছেলেপুলেদের আড্ডাখানা ছিল। লম্বা চুলের 4-5টা ছেলে শার্টের বুকের বোতাম খুলে বেঞ্চির উপর বসে থাকত। সেলুনের এক ব্যান্ড ট্রানজিস্টার সারাক্ষণই বাজত। ট্রানজিস্টারের ব্যাটারির খরচ দিতে গিয়েই সেলুনের লাটে ওঠার কথা, কিন্তু তা উঠেনি। রমরমা ব্যবসা করেছে। আজ অবশ্যই জনশূন্য, তবে ট্রানজিস্টার বাজছে। আগের মতো ফুল ভলিউমে নয়, মৃদু শব্দে। দেশাত্মবোধক গান, কথা ও সুর নজিবুল হক। মতিন সাহেব বেশ মন দিয়েই গান শুনতে লাগলেন, তবে চোখ রাখলেন রাস্তার উপর। চুলটা একটু ছোট করো। নাপিত ছেলেটি বিস্মিত হলো। সেই ইনার চুল গত বুধবারেই কেটেছে, আজ আরেক বুধবার। এক সপ্তাহে চুল বাড়ে 2 সুতা। তার জন্যে কেউ চুল কাটাতে আসে না। স্যার, চুল কাটবেন? হুম, পিছনের দিকে একটু ছোট করো। নাপিতের কাঁচি যন্ত্রের মতো খটখট করতে লাগলো। মতিন সাহেব বললেন, দেশের হালচাল কি? ভালোই। চুল কাটতে এলে এই ছোকরার কথার যন্ত্রণায় অস্থির হতে হয়। কথা শুনতে তার খারাপ লাগে না, কিন্তু এই ছোকরা কথা বলার সময় থুতুর ছিটা এসে লাগে। আজ সে নিশ্চুপ। থুতু গায়ে লাগার কোনো আশঙ্কা নেই। দাম দেবার সময় তিনি জিজ্ঞেস করলেন, রাত দিন ট্রানজিস্টার চালাও কিভাবে? ব্যাটারির তো মেলা দাম। নাপিত ছোকরা জবাব দিল না। গম্ভীর মুখে টাকা ফেরত দিয়ে বেঞ্চির উপর পা তুলে বসে রইল। মতিন সাহেব বললেন, আজ কারফু কটা থেকে জানো নাকি? জানি, 6টায়। 1 ঘন্টা পিছিয়ে দিল। ব্যাপারটা কি? ঝামেলা নাই, গন্ডগোল নাই, কারফুও নাই। তা তো ঠিকই। এখন হয়েছে 6টা, তারপর হবে 7টা, 8টা। কি বলো? তিনি কোনো উত্তর পেলেন না। ছেলেটা ঠান্ডা চোখে তাকিয়ে আছে। আজকাল কেউ বাড়তি কথা বলতে চায় না, চেনা মানুষদের কাছেও না। রোদ উঠেছে কড়া এবং ঝাঁঝালো, কিন্তু এই কড়া রোদেও তার কেমন শীত শীত করতে লাগলো। তিনি ইদ্রিস মিয়ার দোকানের সামনে দ্বিতীয়বার এসে দাঁড়ালেন। মনে করতে চেষ্টা করলেন ঘরে যথেষ্ট সিগারেট আছে কিনা। 5টার পর কোথাও কিছু পাওয়া যাবে না। গত সোমবারে সিগারেটের অভাবে খুব কষ্ট করেছেন। রাত 9টার সময় বিনতি এসে বলল, সিগারেটের প্যাকেট খুঁজা পাই না। কি সর্বনাশ, বলে কি? তার মাথায় রক্ত উঠে গেল। অমানুষিক কাটবে কিভাবে? এটা ফ্ল্যাট বাড়ি না। ফ্ল্যাট বাড়ি হলে অন্যদের কাছে খোঁজ করা যেত। তবু তিনি রাত 10টার সময় পাঁচিলের কাছে দাঁড়িয়ে পাশের বাড়ির উকিল সাহেবকে চিকন সুরে ডাকতে লাগলেন, ফরিদুদ্দিন সাহেব, সিগারেট আছে? সুরমা এসে তাকে টেনে ভেতরে নিয়ে গেলেন। রেগে আগুন হয়ে বললেন, মাথা কি খারাপ হয়ে গেছে? একটা রাত সিগারেট না ফুঁকলে কি হয়? মতিন সাহেব মানিব্যাগ খুললেন। ইদ্রিস মিয়া তার দোকানে আগরবাতি জ্বালিয়েছে। সব দোকানদারের মধ্যে এই একটি নতুন অভ্যাস দেখা যাচ্ছে, আগরবাতি জ্বালান। আগে কেউ কেউ সন্ধ্যাবেলা জ্বালাতো, এখন প্রায় সারাদিনই জ্বলে। আগরবাতির গন্ধ মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। মতিনুদ্দিন সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। ইদ্রিস, 2 প্যাকেট ক্যাপস্টান দাও তো। ইদ্রিস সিগারেট বের করলো। দাম 1 টাকা করে বেশি নিল। সিগারেটের দাম চড়েছে। ছেলে ছোকরারা এখন সারাদিন ঘরে বসে থাকে এবং সিগারেট ফুঁকে। এছাড়া আর কি করবে? 2টা ম্যাচও দাও। ইদ্রিস মিয়া ম্যাচ দিতে দিতে বলল, আপনি কাউরে খুঁজতেছেন? তিনি চমকে উঠলেন। বলে কি এই বেটা? টের পেল কিভাবে? কারে খুঁজেন? আরে না, কাকে খুঁজবো? চুল কাটাতে গিয়েছিলাম। চুল একটু বড় হইলেই আমার অসহ্য লাগে। তিনি বাড়ির দিকে রওনা হলেন। গোরস্থান ঘেঁষে রাস্তা গিয়েছে, সেই জন্যেই কি গা ছমছম করে, না অন্য কোনো কারণ আছে? একটা কটু গন্ধ আসছে।
নিউ পল্টন লাইনের লোকজনদের ধারণা বর্ষাকালে এই গন্ধ পাওয়া যায়, লাশ পচে গন্ধ ছড়ায়। এখন বর্ষাকাল, গোরস্থানের পাশে বাড়ি ভাড়া নেওয়াটা ভুল হয়েছে, বিরাট ভুল। পিন্তি গেটের কাছে দাঁড়িয়েছিল। মতিন সাহেবকে দেখে সে দাঁত বের করে হাসলো। এই মেয়েটার হাসি রোগ আছে, যখন তখন যার তার দিকে তাকিয়ে হাসবে, অভদ্রের চূড়ান্ত। কড়া ধমক দিতে হয়, তিনি ধমক দিতে গিয়েও দিলেন না, সোজা ঘরে ঢুকে খেতে বসলেন। সুরমাও বসেছেন, কিন্তু তিনি কিছু খাচ্ছেন না। ঝগড়া টগড়ার পর তিনি খাওয়া দাওয়া আলাদা করেন, মাঝে মাঝে করেনও না। মতিন সাহেব ভাত মাখতে মাখতে বললেন, আজ কার্ফু 6টা থেকে। সুরমা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তাতে কি? না কিছু না, এমনি বললাম, কথার কথা। আজ অফিসে গেলে না কেন? শরীরটা ভালো না। একটা সত্যি কথা বলো তো, কেউ কি আসবে? তিনি বিষম খেলেন। পানি টানি খেয়ে ঠান্ডা হতে তার সময় লাগলো। সুরমা তাকিয়ে আছেন, তার মুখ কঠিন। মতিন সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। এক সময়ে সুরমার এই মুখ খুব কোমল ছিল, কথায় কথায় রাগ করে কেঁদে ভাসাতো। একবার তাকে 1 সপ্তাহের জন্য রাজশাহী যেতে হবে। সুরমা গম্ভীর হয়ে আছে, কথা টথা বলছে না। রওনা হবার আগে আগে এমন কান্না। মতিন সাহেব বড় লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলেন। বাড়ি ভর্তি লোকজন, এদের মধ্যে মেজভাবিও আছেন। মেজভাবির মুখ খুব আলগা। তিনি নিচু গলায় বাজে ধরনের একটা রসিকতা করলেন। কি অস্বস্তি! 25 বছর খুব কি দীর্ঘ সময়? এই সময়ের মধ্যে একটি কোমল মুখ চিরদিনের জন্য কঠিন হয়ে যায়। কি কথা বলছো না কেন? কি বলবো? কারো কি আসার কথা? আরে না, কে আসবে? সত্যি করে বলো। মতিন সাহেব থেমে থেমে বললেন, ইয়ে, আমার এক দূর সম্পর্কের আত্মীয়। কে সে? তুমি চিনবে না? তোমার আত্মীয় আর আমি চিনব না? কি বলছে এসব? দেখা সাক্ষাৎ নেই তো, আমি নিজেই ভালো করে চিনি না। তুমি নিজেও চেনো না? সুরমার কপালে ভাঁজ পড়ল। মতিন সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তিনি মৃদু স্বরে বললেন, 2-1 দিন থাকবে, তারপর চলে যাবে। নাও আসতে পারে, ঠিক নাই কিছু। না আসারই সম্ভাবনা। সে করে কি? জানি না। জানি না মানে? বললাম তো, আমি নিজেও চিনি না ভালো করে, যোগাযোগ নেই। মতিন সাহেব উঠে পড়লেন। সাধারণত ছুটির দিনগুলোতে তিনি খাওয়া দাওয়ার পর গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আজ ছুটির দিন নয়, কিন্তু তিনি অফিসে যাননি। কাজেই দিনটিকে ছুটির দিন হিসেবে ধরা যেতে পারে। তার উচিত একটা বই নিয়ে বিছানায় চলে যাওয়া। তিনি তা করলেন না। বই হাতে বারান্দায় ইজি চেয়ারে বসলেন, চোখ রাস্তার দিকে। দিনের আলো আসছে, আকাশের মেঘ জমতে শুরু করেছে। পরপর কয়েকদিন খটখটে রোদ গিয়েছে, এখন আবার কয়েকদিনের ক্রমাগত বৃষ্টি হবার কথা। বাড়ির ভেতরে সুরমা বসেছে তার সেলাই মেশিন নিয়ে। বিশ্রী ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। মতিন সাহেবের ঘুম পেয়ে গেল। হাতে ধরে থাকা বইটির লেখাগুলি ঝাপসা হয়ে উঠেছে, ঝাপসা এবং অস্পষ্ট। রোদ নেই একেবারেই। আকাশে মেঘের ঘনাঘটা, বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে। তিনি বই বন্ধ করে আকাশের দিকে তাকালেন। বদলা দিন মনে পড়ে, ছেলেবেলার গান। সুরমা ক্রমাগতই খটখট করে যাচ্ছে। কিসের তার এত সেলাই? আচ্ছা, ছেলেবেলায় সুরমা কেমন ছিল? প্রতিটি মানুষ এক এক বয়সে এক এক রকম। যৌবনের সুরমার কত মায়াবতী ছিল। বর্ষার রাতগুলি তারা গল্প করে পার করে দিতেন। একবার খুব বর্ষা হলো। খোলা জানালায় বৃষ্টির ছোট এসে বিছানা ভিজিয়ে একাকার করেছে, তবু তারা জানালা বন্ধ করলেন না। ভেজা বিছানায় শুয়ে রইলেন। হাওয়া এসে বারবার মশারিকে নৌকার পালের মতো ফুলিয়ে দিতে লাগলো। কত গভীর আনন্দেই না কেটেছে তাদের যৌবন। মতিন সাহেব কালো আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল তখন চারদিক অন্ধকার।
টিপ টিপ বৃষ্টি পড়ছে, দমকা বাতাস দিচ্ছে। তিনি খোঁজ নিলেন কেউ এসেছে কিনা। কেউ আসেনি। কার্ফু শুরু হয়ে গেছে নিশ্চয়ই। এখন আর আসার সময় নেই। কাল কি আসবে? বোধহয় না। শুধু শুধুই অপেক্ষা করা হলো। তিনি শোবার ঘরে উকি দিলেন। সুরমা ঘুমোচ্ছে। একটা সাদা চাদরের তার শরীর ঢাকা। তাকে কেমন অসহায় দেখাচ্ছে। মতিন সাহেব কোমল গলায় ডাকলেন, সুরমা, সুরমা। সুরমা পাশ ফিরলেন। ঘড়িতে 5:30 বাজে। কার্ফু শুরু হতে এখনো আধ ঘন্টা বাকি। কিন্তু এর মধ্যেই চারদিক জনশূন্য। লোকজন যার যার বাড়ি ফিরে গেছে। বাকি রাতটা আর ঘর থেকে বেরুবে না। ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো। রোজ শেষ মুহূর্তে কিছু বিক্রি বাট্টা হয়। আজ হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে। অন্ধকার দেখে সবাই ভাবছে বোধহয় কার্ফুর সময় হয়ে গেছে। সময় না হলেও কিছু আসে যায় না। আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানের তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতরে লম্বা একটি ছেলে ঢুকছে। তার হাতে কয়েকটা পত্রিকা। হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আসছে। ইদ্রিস মিয়ার দোকানের সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইদ্রিস মিয়া বলল, আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন? ছেলেটি তাকালো বিস্মিত হয়ে। কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল। নিচু গলায় বলল, লোহার গেট আছে। গেইটের কাছে একটা নারকেল গাছ। তাড়াতাড়ি যান, 6টার সময় কারফিউ। ইদ্রিস মিয়া হন হন করে হাঁটতে লাগলো। একবারও পিছন ফিরে তাকালো না। ছেলেটি তাকিয়ে রইল ইদ্রিস মিয়ার দিকে। লোকটি ছোটখাটো, প্রায় দৌড়াচ্ছে। সে নিশ্চয় অনেকখানি দূরে থাকে। 6টার আগে তাকে পৌঁছাতে হবে। ছেলেটি এগিয়ে গেল। লোহার গেটের বাড়িটির সামনে দাঁড়ালো। নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে। প্রচুর নারকেল হয়েছে। ফলের ভারে যেন গাছ হেলে আছে। দেখতে বড় ভালো লাগে। ছেলেটি গেটে টোকা দিয়ে ভারী গলায় ডাকলো, মতিন সাহেব, মতিন উদ্দিন সাহেব। বয়সের তুলনায় তার গলা ভারী। ছেলেটির নাম বদিউল আলম। 3 মাস পর সে এই প্রথম ঢুকেছে ঢাকা শহরে। জুলাই মাসের 6 তারিখ, বুধবার, 1971 সন। একটি ভয়াবহ বছর। পাকিস্তানি সৈন্যবাহিনীর কঠিন মুঠির ভেতর একটি অসহায় শহর। শহরের অসহায় মানুষ। চারদিকে সীমাহীন অন্ধকার, সীমাহীন ক্লান্তি, দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনী। বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে। সে শহরে ঢুকেছে 7 জনের একটি ছোট্ট দল নিয়ে। শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার। ছেলেটি রোগা, চশমায় ঢাকা বড় বড় চোখ, গায়ে হালকা নীল রঙের হাওয়াই শার্ট। সে একটি রুমাল বের করে কপাল মুছে দ্বিতীয়বার ডাকলো, মতিন সাহেব, মতিন সাহেব। মতিন সাহেব দরজা খুলে বের হলেন। দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। এ তো নিতান্তই বাচ্চা ছেলে। এরই কি আসার কথা? আমার নাম বদিউল আলম। আসো বাবা, ভেতরে আসো। এই সামান্য কথা বলতে গিয়ে মতিন সাহেবের গলা ধরে গেল। চোখ ভিজে উঠল। এত আনন্দ হচ্ছে। তিনি চাপা স্বরে বললেন, কেমন আছো তুমি? ভালো আছি। সঙ্গে জিনিসপত্র কিছু নেই? না। বলো কি? সুরমা দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। পর্দা সরিয়ে তাকিয়ে আছেন। মতিন সাহেব বললেন, আসো, ভেতরে আসো। দাঁড়িয়ে আছো কেন? গেট বন্ধ, গেট খুলুন। ও আচ্ছা আচ্ছা। মতিন সাহেব সংকুচিত হয়ে পড়লেন। 5:30টার দিকে গেট তালা দিয়ে দেয়া হয়। চাবি থাকে সুরমার কাছে। সুরমা আঁচল থেকে চাবি বের করলেন। গেট তালা দিয়ে রাখি। আগে দিতাম না, এখন দিই। অবশ্যই চুরি ডাকাতের ভয় না। চুরি ডাকাতি কমে গেছে। চোর ডাকাতরা এখন কিভাবে বেঁচে আছে কে জানে। বোধহয় কষ্টে আছে। বদিউল আলম বসবার ঘরে ঢুকলো। মতিন সাহেবের মনে হলো এই ছেলেটির কোনো দিকেই কোনো উৎসাহ নেই। সোফাতে বসে আছে কিন্তু কোনো কিছু দেখছে না। বসার ভঙ্গির মধ্যেই গা ছেড়ে দেওয়ার ভাব আছে।
মতিন সাহেব নিজের মনের কথা বলে যেতে লাগলেন। কয়েকদিন ধরে আমরা স্বামী স্ত্রী আছি এই বাড়িতে। আমাদের 2 মেয়ে আছে, রাত্রি আর অপালা। ওরা তার ফুপুর বাড়িতে আছে, সোমবারে আসবে। ওদের ফুপু মানে আমার বোনের কোনো ছেলেপুলে নেই। মাঝে মধ্যে রাত্রি আর অপালাকে নিয়ে যায়। ওরাও তাদের ফুপুর খুব ভক্ত, খুবই ভক্ত। বদিউল আলম কিছু বলল না, তাকিয়ে রইল। মতিন সাহেব খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলো। গলা পরিষ্কার করে বললেন, অবস্থা কি বলো শুনি? কিসের অবস্থা? তোমরা যেখানে ছিলে সেখানকার অবস্থা? ভালোই। আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঘের পেটের ভিতরে আছি, কাজেই বাঘটা কি করছে না করছে বোঝার উপায় নেই। বাঘ মারা না পর্যন্ত কিছুই বুঝবো না। মারা পড়ার পরেই পেট থেকে বের হব। মতিন সাহেবের এটা একটা প্রিয় ডায়লগ, সুযোগ পেলেই এটা ব্যবহার করেন। শ্রোতারা তখন বেশ উৎসাহী হয়ে তাকায়। কয়েকজন বলেই ফেলে, ভালো বলেছেন। কিন্তু এবারে সেরকম কিছু হলো না। মতিন সাহেবের ভয় হলো ছেলেটা হয়তো শুনছেই না। তুমি হাত মুখ ধুয়ে আসো, চায়ের ব্যবস্থা করছি। চা খাবো না, ভাতের ব্যবস্থা করুন, যদি অসুবিধা না হয়। না না, অসুবিধা কিসের? কোনো অসুবিধা নেই। খাবার টাবার গরম করতে বলে দেই। গরম করার দরকার নেই, যেমন আছে দিন। মতিন সাহেব অপ্রস্তুত হয়ে উঠে গেলেন। একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে এতক্ষণ ধরে বকবক করছিলেন। খুব অন্যায়, খুব অন্যায়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছেলেটির প্রসঙ্গে সুরমা কোনো কিছু জিজ্ঞেস করলেন না, যেন দেখবার পর তার সব কৌতূহল মিটে গেছে। ভাত খাওয়ার সময় নিজেই 2-1টা বললেন। যেমন একবার বললেন, তুমি মনে হচ্ছে ঝাল কম খাও। ছেলেটি তার জবাবে অন্যরকম ভঙ্গিতে মাথা নাড়ল। দ্বিতীয়বারে বললেন, ছোট মাছ তুমি খেতে পারছো না দেখি, আস্তে আস্তে খাও। আমি একটা ডিম ভেজে নিয়েছি। ছেলেটি এই কথায় খাওয়া বন্ধ করে চুপচাপ বসে রইল, ভাজা ডিমের জন্য প্রতীক্ষা। ব্যাপারটা মতিন সাহেবের বেশ মজার মনে হলো। সাধারণত এই পরিস্থিতিতে সবাই বলে, না না, লাগবে না, লাগবে না। খাওয়া দাওয়া শেষ হতেই বদিউল আলম বলল, আমাকে শোবার জায়গা দেখিয়ে দিন। মতিন সাহেব বললেন, এক্ষুনি শোবে কি? বসো, কথাবার্তা বলি। স্বাধীন বাংলা বেতার শুনবে না? জি না, স্বাধীন বাংলা বেতার শুনবার আমার কোনো আগ্রহ নেই। বলো কি তুমি, কখনো শোনো না? শুনেছি মাঝে মাঝে। তিনি খুবই ক্ষুণ্ণ হলেন। ছেলেটি স্বাধীন বাংলা বেতার শুনে না সে কারণে নয়, ক্ষুণ্ণ হলেন কারণ খাওয়া শেষ করেই সে একটা সিগারেট ধরিয়েছে। বলতে গেলে এ তার ছেলের বয়সী। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে এরকম ফট করে সিগারেট ধরান ঠিক না। তাছাড়া ছেলেটি 2বার কথার মধ্যে তাকে বলেছেন মতিন সাহেব। এ কি কাণ্ড! চাচা বলবে। যদি বলতে খারাপই লাগে কিছু বলবে না, কিন্তু মতিন সাহেব বলবে কেন? তিনি কি তার ইয়ার দোস্তদের কেউ? এ কেমন ব্যবহার! ঘর ঠিকঠাক করলেন সুরমা। রাত্রি ও অপালার পাশের ছোট ঘরটায় ব্যবস্থা হলো। বিন্তির ঘর। বিন্তি ঘুমাবে বারান্দায়। এ ঘরটা ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয়। পরিষ্কার করতে সময় লাগলো, তবু পুরোপুরি পরিষ্কার হলো না। চোখের নিচে রসুন ও পেঁয়াজ, বস্তায় ভর্তি চাল ডাল, এসব থেকে কেমন একটা টকটক গন্ধ ছড়াচ্ছে। সুরমা বললেন, তুমি এ ঘরে ঘুমোতে পারবে তো? না পারলে বলো, আমি বসার ঘরে ব্যবস্থা করে দেই। একটা ক্যাম্প খাট আছে, পেতে দিব? লাগবে না। বাথরুম কোথায় দেখে যাও। বদিউল আলম বাথরুম দেখে এলো। কোনো কিছুর দরকার হলে আমাকে ডাকবে। আমার কোনো কিছুর দরকার হবে না। সুরমা চৌকির এক প্রান্তে বসলেন। বসার ভঙ্গিটা কঠিন। বদিউল আলম কৌতূহলী হয়ে তাকে দেখল। আপনি কি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ, বলুন। তুমি কে আমি জানি না, কোত্থেকে এসেছো তাও আমি জানি না, কিন্তু কি জন্য এসেছো তা আন্দাজ করতে পারি। আন্দাজ করবার দরকার নেই, আমি বলছি কি জন্য এসেছি।
আপনাকে বলতে আমার কোনো অসুবিধা নেই। তোমার কিছু বলার দরকার নেই। আমি তোমাকে কি বলছি সেটা মন দিয়ে শোনো। বলুন। তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে। ছেলেটি কিছু বললে না, তার দিকে তাকালোও না। দুটি মেয়ে নিয়ে আমি এখানে থাকি, কোনো রকম ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। রাত্রির বাবা আমাকে না জিজ্ঞেস করে এসব করেছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? পারছি। তুমি কাল সকালে চলে যাবে। কাল সকালে যাওয়া সম্ভব না। সবকিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলান যাবে না। আমি 1 সপ্তাহ এখানে থাকবো। আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা এই ঠিকানাই জানে। সুরমা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি রকম উদ্ধত ভঙ্গিতে সে কথা বলছে! এ কি কাণ্ড! তোমার জন্য আমি আমার মেয়েগুলিকে নিয়ে বিপদে পড়ব? এসব তুমি কি বলছো? বিপদে পড়বেন কেন? বিপদে পড়বেন না। 1 সপ্তাহের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। এর পরের বার আমি এখানে উঠব না। আর আপনার মেয়েরা তাদের ফুপুর বাড়িতে থাকো। 1 সপ্তাহ পর আসবে। তুমি থাকবেই? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি ভয় দেখান, আমাকে ধরিয়ে দেবেন, সেটা অন্য কথা। তা দেবেন না, সেটা বুঝতে পারছি। সুরমা উঠে দাঁড়ালেন। যে ছেলেটিকে এতক্ষণ লাজুক এবং বিনীত মনে হচ্ছিল, এখন তাকে দুর্বিনীত অভদ্র একটি ছেলের মতো লাগছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ছেলেটির এই রূপটি তার ভালো লাগলো। কেন লাগলো তিনি বুঝতে পারলেন না। আলম, বলুন, ঢাকা শহরে কি তোমার বাবা মারা থাকেন? হ্যাঁ, থাকেন। কোথায় থাকেন? শহরেই থাকেন। বলতে কি তোমার অসুবিধা আছে? হ্যাঁ, আছে। তুমি 1 সপ্তাহ থাকবে? হ্যাঁ। সুরমা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেল। ঘন অন্ধকারে নগরী ডুবে গেল। ঝুম বৃষ্টি নামলো। সুরমা লক্ষ্য করলেন ছেলেটি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। লাল আগুনের ফুলকি উঠানামা করছে। মতিন সাহেব শোবার ঘরের ট্রানজিস্টর কানে লাগিয়ে বসে আছেন। চরমপত্র শোনা যাচ্ছে। এটি তাকে দেখে যে কেউ বলে দিতে পারবে। তিনি তীব্র কণ্ঠে কিছুক্ষণ পরপরই বলছেন, মারলেঙ্গি, মারলেঙ্গি। শব্দটি তার নিজের তৈরি করা। একমাত্র চরমপত্র শোনার সময়ই তিনি এটা বলে থাকেন। সুরমা মোমবাতি নিয়ে ঘরে ঢুকতেই তিনি বললেন, কুমিল্লা সেক্টরে তো অবস্থা কেরোসিন করে দিয়েছে। লেঙ্গি মেরে দিয়েছে বলেই খেয়াল হলো। এই জাতীয় কথাবার্তা সুরমা সহ্য করতে পারে না। তিনি আশঙ্কা করতে লাগলেন সুরমা কড়া কিছু বলবে, কিন্তু সে কিছু বলল না। সুরমা যথেষ্ট সংযত আচরণ করছে বলে তার ধারণা। এখনো ছেলেটিকে নিয়ে কোনো হইচই করেনি। প্রথম ধাক্কাটা কেটে গেছে, কাজেই আশা করা যায় বাকিগুলোও কাটবে। অবশ্যই ছেলের আসল পরিচয় জানলে কি হবে বলা যাচ্ছে না। প্রয়োজন না হলে পরিচয় দেয়ারই বা দরকার কি? কোনো দরকার নেই। স্বাধীন বাংলা থেকে দেশাত্মবোধক গান হচ্ছে। তিনি গানের তালে তালে পা ঠুকতে লাগলেন। ধন্যে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তার চোখ ভিজে উঠল। এইসব গান আগে কতবার শুনেছেন, কখনো এরকম হয়নি। এখন যতবার শুনেন চোখ ভিজে ওঠে, বুক হু হু করে। রেডিওটা কান থেকে নামাও। মতিন সাহেব ট্রানজিস্টারটা বিছানার উপরে রাখলেন। নিজে থেকে কোনো প্রশ্ন করতে সাহসে কুলাচ্ছে না। সুরমা বললেন, কাল তুমি তোমার বোনের বাসায় গিয়ে বলে আসবে রাত্রি এবং অপালা যেন 1 সপ্তাহ এখানে না আসে। কেন? তোমাকে বলতে বলেছি, তুমি বলবে। ব্যাস, এই মাসটা ওরা ওখানেই থাকবে। আচ্ছা, বলবো। আরেকটা কথা, বলো, ভবিষ্যতে কখনো আমাকে জিজ্ঞেস না করে কিছু করবে না। আচ্ছা, 1 কাপ চা খাওয়াবে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে সুরমাকে সামনে থেকে সরিয়ে দেয়া। সে বসে থাকা মানেই স্বাধীন বাংলা বেতার থেকে বঞ্চিত হওয়া। রাত 10টায় ভয়েস অব আমেরিকা থেকেও একটা ভালো খবর পাওয়া গেল। পূর্ব রণাঙ্গনে বিদ্রোহী সৈন্য এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভেতর খণ্ড যুদ্ধ হয়েছে বলে অসমর্থিত খবরে জানা গেছে। তবে পূর্ব পাকিস্তানের সমগ্র ছোট বড় শহর
পাকিস্তানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমেরিকান দুজন সিনেটর ওই অঞ্চলের ব্যাপক প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করেছে। সংকট নিরসনের জন্য আশু পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা মনে করেন। ভালো খবর হচ্ছে পূর্ব রণাঙ্গন খণ্ডযুদ্ধ আমেরিকানদের খবর। এরা তো আর না জেনে শুনে কিছু বলছে না, জেনে শুনেই বলছে। রাত্রি নেই, সে থাকলে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন। টেলিফোনটাও নষ্ট হয়ে আছে, ঠিক থাকলে ইশারা ইঙ্গিতে জিজ্ঞেস করা যেত সে ভয়েস অব আমেরিকা শুনছেন কিনা। মতিন সাহেব রেডিও পিকিং ধরতে চেষ্টা করতে লাগলেন। পাশাপাশি অনেকগুলি জায়গায় চ্যাং চ্যাং চিনমিন শব্দ হচ্ছে। এর কোনো একটি রেডিও পিকিংয়ের এক্সটার্নাল সার্ভিস, কোনটা কে জানে। রাত 11টায় রেডিও অস্ট্রেলিয়া। মাঝে মাঝে রেডিও অস্ট্রেলিয়া খুব পরিষ্কার ধরা যায়, তারা ভালো ভালো খবর দেয়। তিনি নবঘুরাতে লাগলেন খুব সাবধানে। তার মন বেশ খারাপ, বিবিসির খবর শুনতে পারেনি, খুব ডিস্টারবেন্স ছিল। একটা ভালো ট্রানজিস্টার কেনা খুবই দরকার। 10:30টায় ইলেকট্রিসিটি এলো। সুরমা লক্ষ্য করলেন ছেলেটি বারান্দায় রাখা চেয়ারটায় বসে আছে। সারাটা সময় কি এখানেই বসেছিল, না ঘুমিয়ে পড়েছে বসে থাকতে থাকতে? তিনি এগিয়ে গেলেন। না, ঘুমায়নি, জেগেই আছে। চোখে চশমা নেই বলে অন্যরকম লাগছে। আলম, তোমার কি ঘুম আসছে না? জি না। গরম দুধ বানিয়ে দেবো 1 গ্লাস? গরম দুধ খেলে ঘুম আসে। দিন। সুরমা দুধের গ্লাস নিয়ে এসে দেখেন ছেলেটি ঘুমিয়ে পড়েছে। তাকে ডেকে তুলতে তার মায়া লাগলো। তিনি বারান্দায় বাতি নিভিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন সেখানে। আকাশ পরিষ্কার হয়ে আসছে, একটি দুটি করে তারা ফুটতে শুরু করেছে। সম্পূর্ণ নতুন পরিবেশে একটি অচেনা বাড়িতে দুদিন কেটে গেল। দুদিন এবং 3টি দীর্ঘ রাত। আজ হচ্ছে তৃতীয় দিন। সকালবেলা আলম পা ঝুলিয়ে খাটে বসে আছে। কাজের মেয়েটি 1 কাপ চা দিয়ে গেছে। সে চায়ে চুমুক দেয়নি, ইচ্ছে করছে না, অস্থির লাগছে। পেঁয়াজ রসুনের গন্ধটা সহ্য হচ্ছে না। শুকনো যন্ত্রণা হচ্ছে মাথায়। এই যন্ত্রণার উৎস নিশ্চয়ই পেঁয়াজ রসুনের গন্ধ নয়। সবার কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার জন্যেই এরকম হচ্ছে। দম আটকে আসছে। কথা ছিল সাদেক তার সঙ্গে যোগাযোগ করবে যেদিন সে ঢাকা এসে পৌঁছেছে তার পরের দিনই। যোগাযোগটা হবার কথা, কিন্তু এখনো সাদেকের কোনো খোঁজ নেই। ধরা পড়ে গেল নাকি? দলের একজন ধরা পড়ার অর্থ হচ্ছে প্রায় সবারই ধরা পড়ে যাওয়া। এ কারণেই কেউ কারোর ঠিকানা জানে না। কাজের সময় সবাই একত্র হবে, তারপর আবার ছড়িয়ে পড়বে। ঝিকাতলার একটি বাসায় কন্ট্রাক্ট পয়েন্ট, সেখানেও যাবার হুকুম নেই। নিতান্ত জরুরি না হলে কেউ সেখানে যাবে না। সবার দায়িত্ব ভাগাভাগি করা আছে। মাল মশলা জায়গা মতো পৌঁছে দেবার দায়িত্ব রহমানের। সেগুলি নিশ্চয় পৌঁছে গেছে। রহমান অসাধ্য সাধন করতে পারে। রহমানকে যদি বলা হয়, রহমান তুমি যাও তো সিংহের লেজটা দিয়ে কান চুলকে আসো, সে তা পারবে। সিংহ সেটা বুঝতেও পারবে না। অথচ মজার ব্যাপার হচ্ছে রহমান অসম্ভব ভীতু ধরনের ছেলে। এ জাতীয় দলে ভীতু ছেলেপুলে রাখাটা ঠিক না, কিন্তু রহমানকে রাখতে হয়েছে। আলম খাট থেকে নামলো, অন্যমনস্ক ভঙ্গিতে চায়ে চুমুক দিল। ঠান্ডা চা, সর পড়ে গিয়েছে। ঠান্ডার জন্যেই মিষ্টি বেশি লাগছে। বমি বমি ভাব এসে গেছে। সে আবার বিছানায় গিয়ে বসলো। কিছু করবার নেই। এ বাড়ির ভদ্রমহিলা গতকাল বিশাল এক উপন্যাস দিয়ে গেছেন। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, প্রেমের উপন্যাস। প্রেম নিয়ে কেউ এত বড় একটা উপন্যাস ফাঁদতে পারে ভাবাই যায় না। কাকুলি নামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হচ্ছে একটি ছেলের। এরকমই গল্প। কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, সুখের গল্প। পড়তে ভালো লাগছে না, তবু 56 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। আবার বইটি নিয়ে বসবে কিনা আলম মনস্থির করতে পারল না। পাশের ঘর থেকে সেলাই মেশিনের খটাং খটাং শব্দ হচ্ছে। মেশিন চলছে তো চলছেই।
রাত দিন এই মহিলা কি এত সেলাই করবেন কে জানে। ক্লান্তি বলেও তো একটা জিনিস মানুষের আছে। খটখট খটাং, খটখট খটাং, চলছে তো চলছেই। গতকাল রাত 11টা পর্যন্ত এই কাণ্ড। আলম হাত বাড়িয়ে প্রথম কদম ফুল টেনে নিল। 56 পৃষ্ঠা খুঁজে বের করতে ইচ্ছে করছে না। যে কোনো একটা জায়গা থেকে পড়া শুরু করলেই হয়। তার আগে একবার বাথরুমে যেতে পারলে ভালো হতো। এটা একটা অস্বস্তিকর ব্যাপার। দুটি বাথরুম এ বাড়িতে, একটি অনেকটা দূরে সার্ভেন্টস বাথরুম, অন্যটি এদের শোবার ঘরের পাশে, পুরোপুরি মেয়েলি ধরনের বাথরুম। ঝকঝক তকতক করছে। ঢুকলেই এয়ার ফ্রেশনারের মিষ্টি গন্ধ পাওয়া যায়। বিশাল একটি আয়না, আয়নার নিচেই মেয়েলি সাজসজ্জার জিনিস চমৎকার করে গোছান। আয়নার ঠিক উল্টো দিকে একটি জলরঙ ছবি ফ্রেমে বাঁধানো। গামছা পরা দুটি বালিকা নদীতে নামছে। চমৎকার ছবি। আয়নার ভেতর দিয়ে এই ছবিটি দেখতে বড় ভালো লাগে। এ জাতীয় একটি বাথরুম বাইরের অজানা অচেনা এক মানুষের জন্য নয়। আলম বই নামিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আর ঠিক তখনই সেলাই মেশিনের শব্দ থেমে গেল। সেই ব্যাপারটি আগেও লক্ষ্য করেছে। ঘর থেকে বেরুলেই ভদ্রমহিলা সেলাই থামিয়ে অপেক্ষা করেন। কিভাবে তিনি যেন টের পেয়ে যান। আলম বারান্দায় এসে দাঁড়াতেই সুরমা বেরিয়ে এলেন। তার চোখে বুড়োদের মতো একটা চশমা, মাথায় ঘোমটা দেয়া। এটিও আলম লক্ষ্য করেছে। ভদ্রমহিলা মাথায় সবসময় কাপড় দিয়ে রাখেন। হেডমিস্ট্রেস, হেডমিস্ট্রেস মনে হয় সে কারণেই। সুরমা বললেন, তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। লাগলে বলবে, লজ্জা করবে না। জি, আমি বলবো। আমাদের টেলিফোন ঠিক হয়েছে। তুমি যদি কাউকে ফোন করতে চাও বা তোমার বাসায় খবর দিতে চাও, দিতে পারো। না, আমার কাউকে খবর দেবার দরকার নেই। সারাক্ষণ ওই ঘরটায় বসে থাকো কেন? বসার ঘরে এসে বসতে পারো, বারান্দায় যেতে পারো। আলম চুপ করে রইল। সুরমা বললেন, তুমি তো কোনো কাপড় চোপড় জামা নিয়ে আসোনি। রাত্রির বাবাকে বলছি তোমার জন্য শার্ট নিয়ে আসবে। ও তোমার জন্য কিছু টাকাও রেখে গেছে। বাইরে টাইরে যদি যেতে চাও তাহলে রিক্সা ভাড়া দেবে। আমার কাছে টাকা আছে। তুমি কি কোথাও বেরুবে? দুপুর পর্যন্ত অপেক্ষা করব। দুপুরের মধ্যে যদি কেউ না আসে তাহলে বেরুবো। কারোর কি আসার কথা? হ্যাঁ। তুমি যখন না থাকো তখন যদি সে আসে তাহলে কি কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না। সে আমার জন্যে অপেক্ষা করবে। সুরমা ভেতরে চলে গেলেন। আবার সেলাই মেশিনের খটখট শব্দ হতে লাগলো। ভদ্রমহিলার মাথা ঠিক নেই বোধহয়। কোনো সুস্থ মানুষ দিনরাত একটা মেশিন নিয়ে খটখট করতে পারে না। ব্যাপারটা অস্বাভাবিক। অবশ্যই এখন সময়টাই অস্বাভাবিক। সেজন্যই বোধহয় চমৎকার এই সকালটাকে মানাচ্ছে না। দূর্বাঘাসের উপর সুন্দর রোদ। বাতাসে সবুজ ঘাস কাঁপছে, রোদও কাঁপছে। অস্বাভাবিক এই বন্দি শহরে এটাকে কিছুতেই মানানো যাচ্ছে না। আলম সিগারেট ধরালো। পিন্তি মেয়েটি নারকেল গাছের নিচে পা ছড়িয়ে বসে আছে। তার মুখ হাসি হাসি। এই মেয়েটি কি সবসময় হাসে? এত সুখী কেন সে? দুপুর 3টায় আকাশ মেঘলা হয়ে গেল। বাতাস হলো আর্দ্র। দুপুরে কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। আলম গেটের বাইরে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল আকাশের দিকে। মেঘের গতি প্রকৃতি বোঝার চেষ্টা হয়তো। কতক্ষণে বৃষ্টি নামবে আজ করা। বিন্তি বলল, কই যান? কাছেই। 5টার আগে আইবেন কিন্তু। কার্পু আছে। আসবো, 5টার আগেই আসবো। পানওয়ালা ইদ্রিস মিয়াও দেখলো ছেলেটি মাথা নিচু করে অন্যমনস্ক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। সেও তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। রাস্তাঘাটে লোক চলাচল কম। অল্প যে কজন দেখা যায় তাদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দু একটা কথা বলবার জন্য মন চায়। ইদ্রিস মিয়া কোনো কথা বলল না। সে আজ চোখে সুরমা দিয়েছে, সেজন্য বোধহয় চোখ করকর করছে। কিংবা হয়তো চোখ উঠবে। চোখ উঠা রোগ হয়েছে। চারদিকে সবার চোখ উঠেছে। আলম হাঁটতে হাঁটতে বলাকা সিনেমা হলের সামনে এসে দাঁড়ালো। ঢাকা শহরে প্রচুর আর্মির চলাচল বলে
যে কথাটা সে শুনেছিল সেটা ঠিক নয়। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সে একটা মাত্র ট্রাক যেতে দেখেছে। সেই ট্রাকে ছাইরঙা পোশাক পরা একদল মিলিশিয়া বসে আছে। সাধারণত ট্রাকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, এরা বসে যাচ্ছে কেন? ক্লান্ত? চোখ পড়ার মতো পরিবর্তন কি কি হয়েছে এই শহরে? আলম ঠিক বুঝতে পারল না। সে সম্ভবত আগে কখনো এ শহরকে ভালোভাবে লক্ষ্য করেনি, প্রয়োজন মনে করেনি। এখন কেন জানি ইচ্ছে করছে আগের সঙ্গে মিলিয়ে দেখতে। চারদিক কেমন যেন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। পুরনো বইপত্রের হকাররা যে জায়গাটা দখল করে থাকতো সেটা খালি। একটি অন্ধ ভিখারি টিনের মগ নিয়ে বসে আছে। একে ছাড়া অন্য কোনো ভিখারি চোখে পড়ে না। সব ভিখারিকে কি এরা মেরে শেষ করে দিয়েছে? দিয়েছে হয়তো। রিকশায় কিছু বোরকা পরা মহিলা দেখা গেল। মেয়েরা কি আজকাল বোরকা ছাড়া রাস্তায় নামছে না? কিছু কিছু রিকশায় ছোট ছোট পাকিস্তানি ফ্ল্যাগ, চাঁদতারা আঁকা। এই ফ্ল্যাগের বাজার এখন নিশ্চয়ই জমজমাট। যেখানে সেখানে এই ফ্ল্যাগ উঠছে। এর মধ্যে একটি প্রতিযোগিতার ভাবও আছে। কার পতাকাটি কত বড়? লাল রঙের তিন কোনা এক ধরনের পতাকাও দেখা যাচ্ছে। এর মধ্যে কি সব আরবি লেখা। লেখাগুলি তুলে ফেললেই এটা হয়ে যাবে মে দিবসের পতাকা। আলম একটা রিক্সা নিল। বুড়ো রিক্সাওয়ালা। ভারী রিক্সা টানতে কষ্ট হচ্ছে, তবু প্যাডেল করছে প্রাণপণে। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে একটা বরযাত্রীর দল দেখা গেল। নতুন বর বিয়ে করে ফিরছে। বিশাল একটা সাদা গাড়ি মালা দিয়ে সাজানো। ট্রাফিক সিগন্যালে আটকা পড়ায় গাড়ি থেমে আছে। আশেপাশের সবাই কৌতূহলী হয়ে দেখতে চেষ্টা করছে বর বউকে। আলমের মনে হলো, দেশ যখন স্বাধীন হবে তখন কি এই ছেলেটি একটু লজ্জিত বোধ করবে না? যখন তার যুদ্ধে যাবার কথা তখন সে গিয়েছে বিয়ে করতে। আজ রাতে সে কি সত্যি সত্যি কোনো ভালোবাসার কথা এই মেয়েটিকে বলতে পারবে? সিগন্যাল পেরিয়ে বরের গাড়ি চলতে শুরু করেছে। বর একটা রুমালে মুখ ঢেকে রেখেছে। বিয়ে হয়ে যাবার পর সাধারণত বড়রা রুমালে মুখ ঢাকে না। এই ছেলেটি ঢাকছে না কেন? সে কি নিজেকে লুকাতে চেষ্টা করছে? দুঃসময়ে বিয়ে করে ফেলায় সে খানিকটা লজ্জিত। জুন মাসে গিয়াদনগরে নদী পার হবার সময় এরকম একটা বরযাত্রীর সঙ্গে দেখা হয়েছিল। 10-12 জনের একটা দল দুটি নৌকায় বসে আছে। সবার চেহারাই কেমন অস্বাভাবিক, জবুথবু হয়ে বসে আছে। বর ছেলেটি শুটকো মতো, তাকে লাগছে উদ্ভ্রান্তের মতো। এরা লগিতে নৌকা বেঁধে বসে আছে চুপচাপ। আলমদের দলে ছিল রহমান। সে সবসময় বেশি কথা বলে। বরযাত্রী দেখে হাসি মুখে বলল, কি বিয়ে করতে যান? সাবধানে যাবেন। লঞ্চে করে মিলিটারি চলাচল করছে। ঘন ঘন পাকিস্তান জিন্দাবাদ বলবেন। নওশাকে পাগড়ি পরিয়ে নৌকার গলিয়ে বসিয়ে রাখলে কেউ কিছু বলবে না। বরযাত্রীর দল থেকে কেউ একটি কথাও বলল না। একজন বুড়ো শুধু বিড়বিড় করতে লাগলো। পর ছেলেটি কর্কশ গলায় তাকে ধমক দিল, চুপ করেন। অত্যন্ত রহস্যময় ব্যাপার। কিছুক্ষণের মধ্যে জানা গেল এরা কোণে নিয়ে ফিরেছিল। বড় নদী ছেড়ে ছোট নদীতে ঢোকার সময় মিলিটারিদের একটা লঞ্চ এদের থামায়। কোণে এবং কোণের ছোট বোনকে উঠিয়ে নিয়ে চলে যায়। ছোট বোনটির বয়স 11। আলম বলল, আপনারা কিছুই বললেন না? কেউ কোনো উত্তর দিলেন না। রহমান বলল, খামোখা এইখানে নৌকা থামিয়ে বসে আছেন কেন? বাড়ি চলে যান। তারপর আবার ছেলের বিয়ের ব্যবস্থা করেন। বাংলাদেশে কি মেয়ের অভাব আছে? অভাব নাই। লোকগুলি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কারোর কোনো কথাই তাদের মাথায় ঢুকছে না। আলম ঝিকাতলায় পৌঁছালো বিকেল 4টায়। আকাশ মেঘে মেঘে কালো, অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি খুঁজতে হবে। খুঁজে পাওয়া যাবে কি না কে জানে। সময় অল্প, কার্ফুর আগেই ফিরতে হবে। বাড়ি খুঁজে পাওয়া গেল সহজেই। ঝিকাতলা ট্যানারির ঠিক সামনে 33 নম্বর বাড়ি। দোতলা দালানের উপরের তলায় থাকেন নজিবুল ইসলাম আখন্দ, কন্ট্রাক্ট পয়েন্ট। দোতলায় উঠে আলমের বিস্ময়ের সীমা রইল না। বিশাল এক তালা ঝুলছে বাড়িতে। দরজা জানালা সবই বন্ধ। তালার সাইজ দেখেই মনে হচ্ছে এ বাড়ির বাসিন্দারা দীর্ঘদিনের জন্যে বাইরে গেছে এবং সম্ভবত আর ফিরবে না।
একতলায় অনেক ধাক্কাধাক্কি করবার পর দরজা একটুখানি খুলল। ভয়ে সাদা হয়ে যাওয়া একটি মেয়ে বলল, কাকে চান? আখন্দ সাহেবকে। নজিবুল ইসলাম আখন্দ। উনি দোতলায় থাকেন, এখন নাই। কোথায় গেছেন? দেশের বাড়িতে। ছেলে মেয়ে সবাইকে নিয়ে গেছেন? হ্যাঁ। কবে গেছেন? 3 দিন আগে। উনার ছোট ভাই মারা গেছে দেশের বাড়িতে। ও আচ্ছা। মেয়েটি দরজা বন্ধ করে দিল। এ তো একটা সমস্যায় পড়া গেল। আলম শুকনো মুখে বের হয়ে এলো। বাসায় ফিরল হেঁটে হেঁটে। ফোঁটা ফোঁটা বৃষ্টি। এর মধ্যে হাঁটতে ভালোই লাগছে। তার সারাক্ষণই মনে হতে লাগলো বাসায় পৌঁছে দেখবে সাদেক বিরক্ত মুখে অপেক্ষা করছে। পরদিনই কাজে নেমে পড়া যাবে। কাজকর্ম ছাড়া চুপচাপ বসে থাকাটা আর সহ্য হচ্ছে না। বারান্দায় উদ্বিগ্ন মুখে মতিন সাহেব দাঁড়িয়েছিলেন। আলমকে দেখেই বললেন, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আমি চিন্তায় অস্থির। একটু পরেই কারফিউ শুরু হয়ে যাবে। আলম সহজ স্বরে বলল, আমার কাছে কেউ এসেছিল? না, কেউ আসেনি। ভিজতে ভিজতে এলে কোত্থেকে? গিয়েছিলে কোথায়? আলম কোনো জবাব না দিয়ে বসার ঘরে ঢুকে পড়ল। বসার ঘরে সাজসজ্জার কিছু পরিবর্তন হয়েছে। সোফা একপাশে সরিয়ে একটা ক্যাম্প খাট পাতা হয়েছে। ক্যাম্প খাটে অচিন্ত্য কুমারের প্রথম কদম ফুল। তার মানে শোবার জায়গার বদল হয়েছে। মতিন সাহেব ইতস্তত করলেন, আমার মেয়েরা চলে এসেছে, কাজেই তোমাকে বসার ঘরে নিয়ে এলাম। তোমার অসুবিধা হবে না তো? না, অসুবিধা কিসের? আমার বড় মেয়ে একটু ধরনের মানে। মতিন সাহেবের কথা শেষ করলেন না, মাঝপথে থেমে গেলেন। আলম বলল, আমার কোনো অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না। মতিন সাহেব নিচু গলায় বললেন, আলম, আরেকটা কথা। আহ, ইয়ে মানে আমাদের আরেকটা বাথরুম যে আছে ওইটিতে তুমি যাবে? ওইটা আমি পরিষ্কার করেছি। মানে প্রবলেমটা তোমাকে বলি। প্রবলেমটা হলো, আপনাকে প্রবলেম বলতে হবে না, আমার কোনো অসুবিধা নেই। আলম সিগারেট ধরিয়ে ক্যাম্প খাটে বসলো। মতিন সাহেব হা হা করে উঠলেন, ভেজা কাপড়ে বিছানায় বসছো কেন? কাপড় জামা ছাড়ো। আমি তোমার জন্য শার্ট আর লুঙ্গি কিনেছি। থ্যাংক ইউ। 12-13 বছরের শান্ত চেহারার একটি মেয়ে উকি দিল। এর নামই বোধহয় অপলা। মতিন সাহেব বললেন, তোর আপাকে ডেকে আন, পরিচয় করিয়ে দেই। মেয়েটি ভেতরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে বলল, আপা আসবে না। মতিন সাহেব খুব লজ্জায় পড়ে গেলেন। আলম বলল, তোমার নাম অপলা? হ্যাঁ। কেমন আছো অপলা? ভালো। বসো। না, আমি বসবো না। মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম বাচ্চা মেয়ের চোখ এত তীক্ষ্ণ কেন? এদের চোখ হবে কোমল। আলম সিগারেট ধরালো। মেয়েটি এখনো তাকে মন দিয়ে লক্ষ্য করছে। কেন করছে কে জানে। অপলা চোখ ফিরিয়ে নিল। শীতল গলায় বলল, আপনি প্রথম কদম ফুল বইটার একটা পাতা ছিঁড়ে ফেলেছেন। বই ছিঁড়লে আমি খুব রাগ করি। আর ছিঁড়ব না। পাতাও মুড়াবেন না। এটা আমার খুব প্রিয় বই। আলম হেসে ফেলল। রাত্রি সারাদিন খুব গম্ভীর ছিল। সন্ধ্যার পর আরো গম্ভীর হয়েও পড়ল। 7:45 থেকে 8টা পর্যন্ত বিবিসি বাংলা খবর দেয়। সে খবর শুনবার জন্যেও তার কোনো আগ্রহ দেখা গেল না। সবাইকে বলল তার মাথা ধরেছে। সুরমা অপালাকে জিজ্ঞেস করলেন, ওর কি হয়েছে? অপালা গম্ভীর হয়ে বলল, ফুফুর সঙ্গে ঝগড়া হয়েছে। সুরমা খুবই অবাক হলেন। রাত্রি কারো সঙ্গে ঝগড়া করার মেয়ে নয়। সে সব কিছুই নিজের মনে চেপে রাখে। সুরমা বললেন, কি নিয়ে ঝগড়া হলো? জানি না কি নিয়ে। ফুফু ওকে আলাদা ডেকে নিল। এতক্ষণ এই কথা বলিসনি কেন? মনে ছিল না। মনে ছিল না মানে? আপা আমাকে কিছু বলতে মানা করেছে। অপালা গল্পের বইয়ে মাথা ডুবিয়ে ফেলল। মার কোনো কথাই আসলে তার মাথায় ঢুকছে না। তার বিরক্ত লাগছে। কোনো একটা গল্পের বই শুরু করলে অন্য কিছু তার আর ভালো লাগে না। যে গল্পের বইটি সে নিয়ে বসেছে তার নাম আলোর পিপাসা। এই বইটি সে আগেও বেশ কয়েকবার পড়েছে। প্রতিটি লাইন তার মনে আছে, তবু পড়তে ভালো লাগছে। অপালার বয়স 13। রোগা বলে
তাকে বয়সের তুলনায় ছোট মনে হয়। এটা তার খুব খারাপ লাগে। 13 বছর বয়সটা তার পছন্দ নয়। যুদ্ধ শুরু হবার আগে তাদের যে প্রাইভেট মাস্টার ছিল তাকে একদিন সে বলেছে, স্যার আমার বয়স 15। বেশি বয়সে পড়ালেখা শুরু করেছি, তো এই জন্যে ক্লাস 8-এ পড়ি। ছোটবেলায় খুব অসুখ বিসুখে ভুগতাম। পড়াশোনা শুরু করতে এই জন্যেই দেরি হয়ে গেল। অপালার এ জাতীয় কথাবার্তা জানাজানি হয়ে যাওয়ায় খুব ঝামেলা হয়েছিল। সুরমা শুধু বকাবকি করেই চুপ করে থাকেননি, চর বসিয়ে দিয়েছিলেন। প্রাইভেট মাস্টারটিকে বদলে দিয়ে বুড়ো ধরনের একজন টিচার রাখলেন। এ জাতীয় ঝামেলা অপালা প্রায়ই তৈরি করে। কয়েকদিন আগেই একটা হলো। কি এক উপন্যাস পড়ে তার খুব ভালো লেগেছে। উপন্যাসের নায়িকার নাম মনিকা। সে মনিকার নাম কেটে সমস্ত বইতে নিজের নাম বসিয়েছে। এ নিয়েও মা ঝামেলা করেছেন। তিনি সাধারণত বইটই পড়েন না। অপালা কেন নায়িকার নামের জায়গায় নিজের নাম বসিয়েছে সেটা জানবার জন্যই বইটি পড়লেন এবং রাগে তার গা জ্বলে গেল। কারণ উপন্যাসের নায়িকা মনিকা 3টি ছেলেকে একসঙ্গে ভালোবাসে। ছেলেগুলি সুযোগ পেলেই তাকে জড়িয়ে ধরে। মনিকা কোনো বাধা দেয় না। এর মধ্যে একটি ছেলে বেশি রকম সাহসী। সে শুধু গায়ে হাত দিতে চায়। মনিকা তার এই স্বভাব সহ্যই করতে পারে না, তবু তাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। ভয়াবহ ব্যাপার। অপালাকে নিয়ে সুরমার দুশ্চিন্তার শেষ নেই। তাকে তিনি চোখে চোখে রাখতে চান। নিজে স্কুলে দিয়ে আসেন এবং নিয়ে আসেন। এখন স্কুল বন্ধ বলে এই ঝামেলাটা করতে হচ্ছে না। কিন্তু ওর কোনো টেলিফোন এলে তিনি আড়াল থেকে কথাবার্তা শুনতে চেষ্টা করেন। রাত্রিকে নিয়ে এরকম কোনো ঝামেলা হয়নি। রাত্রি যে বড় হয়েছে সেটা সে কখনো কাউকেই বুঝতে দেয়নি। একবার শুধু খানিকটা অস্বাভাবিক আচরণ করেছিল। ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে যখন পড়ে তখনকার ঘটনা। গরমের ছুটি চলছে। সে সময় সকাল 10টায় এক ছেলে এসে উপস্থিত। সে নাকি রাত্রির সঙ্গে পড়ে। সেলিম নাম। সুরমা অবাক হয়ে লক্ষ্য করলেন রাত্রি কেমন অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়ল। কথাবার্তা বলতে লাগলো উঁচু গলায়, শব্দ করে হাসতে লাগলো এবং একসময় মাকে এসে বলল, মা, ওকে আজ দুপুরে খেতে বলি। হলে থাকে, হলের খাবার খুব খারাপ। সুরমা ঠান্ডা গলায় বললেন, অজানা অচেনা ছেলে দুপুরবেলায় এখানে খাবে কেন? ওকে যেতে বল। রাত্রি ঘাড় ঝাঁকিয়ে বলল, অচেনা ছেলে নয় তো মা, আমার সঙ্গে পড়ে। সুরমা শক্ত গলায় বললেন, ক্লাসের ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা দেবার জন্য দুপুরবেলায় বাসায় আসবে, এটা আমার পছন্দ নয়। ওকে যেতে বল। এটা আমি কি করে বলবো মা? যেভাবে বলার সেভাবে বলবি। রাত্রির চোখ মুখ লাল করে কথাটা বলতে গেল এবং বলে এসে সমস্ত দিন কাঁদল। সুরমা কিছুই বললেন না, কারণ তিনি জানেন এই সাময়িক আবেগ কেটে যাবে। এখানে তাকে শক্ত হতেই হবে। ছেলেটিকে তিনি যদি খেতে বলতেন সে বারবার ঘুরে ঘুরে এ বাড়িতে আসতো। রাত্রির মতো একটি মেয়ের সঙ্গে গল্প করার লোভ সামলান কঠিন ব্যাপার। মেয়ে হয়েও সুরমা তা বুঝতে পারেন। বারবার আসা যাওয়া থেকে একটা ঘনিষ্ঠতা হতো। এই বয়সের কাঁচা আবেগের ফল কখনো শুভ হয় না। সুরমা ভেবে পেলেন না রাত্রি তার ফুপুর সঙ্গে কি নিয়ে ঝগড়া করবে। তার ফুপুকে সে খুবই পছন্দ করে। তাদের যে সম্পর্ক, সেখানে ঝগড়া হবার সুযোগ কোথায়? নাসিমাকে একটা টেলিফোন করা যেতে পারে, কিন্তু তার আগে রাত্রির সঙ্গে কথা বলা দরকার। কিন্তু রাত্রি কি কিছু বলবে? সুরমা অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ালেন। রাত্রি চুল আঁচড়াচ্ছিল। মাকে দেখে অল্প হাসল। সুরমা মনে মনে ভাবলেন, এই মেয়েটি কি সত্যি আমার? এমন মায়াবতী একটা মেয়ের জন্ম দেবার মতো ভাগ্য আমার কি করে হয়? সুরমা বললেন, আয় চুল বেঁধে দিই। আস্তে করে বাঁধবে মা, তুমি এত শক্ত করে বাঁধো যে মাথা ব্যথা করে। রাত্রির মাথা বেঁধে দিল। তিনি চিরুনি টানতে টানতে বললেন, নাসিমার সঙ্গে তোর নাকি ঝগড়া হয়েছে? ঝগড়া হবে কেন? অপালা বলেছিল। অপালা কত কিছুই বলে। ঝগড়া হয়নি তাহলে? না। কি যে তুমি বলো মা, আমি কি ঝগড়া করবার মেয়ে? সুরমা শান্ত গলায় বললেন, তার মানে কি এই যে অন্য কোনো মেয়ে হলে ঝগড়া করতো? রাত্রি হেসে ফেলল, কোনো উত্তর দিল না। সুরমা বললেন, নাসিবা তোকে কি বলেছিল? তেমন কিছু না। সুরমা আর কিছু জিজ্ঞেস করলেন না।
কারণ তিনি জানেন জিজ্ঞেস করে লাভ নেই, কোনো জবাব পাওয়া যাবে না। রাত্রি বসে আছে মাথা নিচু করে। মেয়েটি প্রতিদিনই কি সুন্দর হচ্ছে। সুরমার সূক্ষ্ম একটা ব্যথা বোধ হলো। রাত্রি মৃদু স্বরে বলল, ওই ছেলেটি কে মা? কোন ছেলে? আমাদের বসার ঘরে যে ছেলেটি আছে, তোর বাবার দূর সম্পর্কের ভাগ্নে হয়। আমি ঠিক জানি না। কথাটা তো মা তুমি মিথ্যে বললে। আমি শুনেছি সে বাবাকে মতিন সাহেব বলছিল। সুরমা ঝাঁঝালো স্বরে বললেন, আমি জানি না সে কে। এটাও তো মা ঠিক না। তুমি কিছু না জেনে শুনে একটা ছেলেকে থাকতে দেবে না। তোমার স্বভাবের মধ্যে এটা নেই। সুরমা কিছু বললেন না। রাত্রি বলল, আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলি না। কেউ যখন আমার সঙ্গে মিথ্যা কথা বলে আমার ভালো লাগে না। সুরমা থেমে বললেন, ছেলেটি ঢাকায় গেরিলা অপারেশন চালানোর জন্য এসেছে। তোর বাবা জুটিয়েছে, বুধবার পর্যন্ত থাকবে। এর বেশি আমি কিছু জানি না। রাত্রি কিছু বলল না। এটা একটা বড় ধরনের খবর, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ব্যাপার। কিন্তু রাত্রির কোনো ভাবান্তর হলো না। সে যে ভাবে বসেছিল সে ভাবেই বসে রইল। নাসিমাদের বাসার টেলিফোন লাইনে কোনো একটা গন্ডগোল আছে। টেলিফোন করলেই অন্য এক বাড়িতে চলে যায়। বুড়ো মতো এক ভদ্রলোক বলেন, ডক্টর খায়ের সাহেবের বাড়ি। কাকে চান? আজ ভাগ্য ভালো। টেলিফোনে নাসিমাকে পাওয়া গেল। সুরমা বললেন, রাত্রির সঙ্গে তোমার নাকি ঝগড়া হয়েছে। অপলা বলছিল, ঝগড়া হয়নি ভাবি, যা বলার আমিই বলেছি, ও শুধু শুনেছে। কি নিয়ে কথা? রাত্রির বিয়ের ব্যাপারে। ছেলের মা এসেছিলেন রাত্রির সঙ্গে কথা বলতে। রাত্রি পাথরের মতো মুখ করে বসে রইল। আমাকে তো এসব কিছু বলনি। বলার মতো কিছুই হয়নি। আমার মেয়ের বিয়ে নিয়ে কথাবার্তা বলছো, আর আমি কিছু জানবো না? সময় হলেই জানবে। সময় হোক। ভাবি, রাত্রির জন্যে আমি যে ছেলে আনবো সে ছেলে তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। রাত্রির ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার তো আরও একটি মেয়ে আছে, ওর বিয়ে তুমি দাও। নাসিমা, বলো। এই সময়ে মেয়ের বিয়ে টিয়ে নিয়ে কথা হোক এটা আমি চাই না। মেয়ের আমি বিয়ে দিব সুসময়ে। সুসময়ের দেরি আছে ভাবি, 6-7 বছরের ধাক্কা। তাছাড়া তাছাড়া কি? এরকম সুন্দরী অবিবাহিতা একটি মেয়ে এই সময় কেউ ঘরে রাখছে না। গন্ডায় গন্ডায় বিয়ে হচ্ছে রোজ। 8-9-এ পড়া মেয়েদেরও বাবা মা পার করে দিচ্ছে। আমাদের নিচের তলা রকিব সাহেব কি করেছেন শোনো। সুরমা থমথমে গলায় বললেন, রকিব সাহেবের কথা অন্য একদিন শুনবো, আজ না। আমার মাথা ধরেছে। রাত 11টা প্রায় বাজে। মতিন সাহেব জেগে আছেন এখনো। রেডিও অস্ট্রেলিয়া শোনা হয়নি। রাত্রিও জেগে আছে। রেডিও অস্ট্রেলিয়া ধরে দেবার দায়িত্ব তার। ফাইন টিউনিং সে খুব ভালো পারে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর রাতে মতিন সাহেব মেয়ের সঙ্গে মৃদুস্বরে কথা বলতে পছন্দ করেন। কথা এক নাগারে তিনিই বলেন। অবিশ্বাস্য আজগুবি গল্প। রাত্রি কোনোটিতেই প্রতিবাদ করে না, হাসি মুখে শুনে যায়। আজ মতিন সাহেব এক পীর সাহেবের গল্প ফাঁদলেন। পীর সাহেবের বাড়ি যশোর। তিনি এখন কিছুদিনের জন্য আছেন ঢাকায়। টিক্কা খানের মিলিটারি এডজুটেন্ট নাকি তাকে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্টে। টিক্কা খান খুব বিনীতভাবে পীর সাহেবকে বললেন দোয়া করতে। উত্তরে পীর সাহেব বললেন, তোমাদের সামনে মহাবিপদ। তোমাদের একজনও এই দেশ থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। 1 লাখ কবর উঠবে বাংলাদেশে। রাত্রি বলল, তুমি এই গল্প শুনলে কোত্থেকে? মতিন সাহেব বললেন, আমাদের কেশিয়ার সাহেবের কাছে শুনলাম। উনি ওই পীর সাহেবের মুরিদ। নিজেও খুব সুফি মানুষ। বানানো গল্প বলার লোক না। মিলিটারি কি আর পীর ফকিরের কাছে যাবে বাবা? এমনিতে কি আর যাচ্ছে, ঠেলায় পড়ে যাচ্ছে। ঠেলায় পড়লে বাঘও ধান খায়। কিরকম লেঙ্গি যে খাচ্ছে, তুই এখানে বসে কি বুঝবি? বুঝতে হলে ফ্রন্ট যেতে হবে। তবে 2-1টা দিন অপেক্ষা কর, দেখ কি হয়। কি হবে? আজ দহা নেমে গেছে ঢাকা শহরে। কাকড়া বিছার দল। মিলিটারি কাঁচা খাওয়া শুরু করবে। গেরিলারা ঢাকায় এসেছে নাকি বাবা? আসবে না তো কি করবে? মার কোলে বসে থাকবে? ঢাকা ছেয়ে ফেলেছে। 2-1 দিনের মধ্যে অপারেশন শুরু হবে। একবার অপারেশন শুরু হলে দেখবি সবকটা জেনারেলের
আমাশা হয়ে গেছে। বদনা দিয়ে দৌড়াদৌড়ি করেছে সবাই। রাত্রি হেসে ফেলল। বাবা এমন ছেলে মানুষই বিশ্বাস নিয়ে কথা বলেন যে বড় মায়া লাগে। মাঝে মাঝে রাত্রি ভাবতে চেষ্টা করে, এ দেশে এমন কেউ কি আছে যে এই দেশকে তার বাবার চেয়ে ভালোবাসে? বাবা কি? শুয়ে পড়ো বাবা, ঘুমাও। ঘুম ভালো হয় না রে মা, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। একদিনই আতঙ্ক কেটে যাবে, আমরা সবাই নিশ্চিন্তে ঘুমোবো। মতিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি গলার স্বর অনেকখানি নিচে নামিয়ে বললেন, আমাদের বাসায় যে ছেলেটা আছে সে কে বলো তো মা? দেখি তোর কেমন বুদ্ধি। রাত্রি চুপ করে রইল। মতিন সাহেব ফিসফিস করে বললেন, বলতে পারলি না? জানি পারবি না। ও হচ্ছে সাক্ষাৎ আজদহা, আবাবিল পক্ষী, ছারখার করে দেবে। কিছু বুঝতে পারলি? পারছি। দেখে মনে হয়? আমার সঙ্গে এখনো দেখা হয়নি, কথা বলে দেখ, মনে হবে সাধারণ বাঙালি ঘরের ছেলে। উনি তো বাঙালি ঘরের ছেলেই বাবা। আরে না, ছেলেতে ছেলেতে ডিফারেন্স আছে না। এরা হচ্ছে সাক্ষাৎ আজদহা। আজদহাটা কি? মতিন সাহেব জবাব দিতে পারলেন না। আজদহা কি সে সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। কথাটা তিনি অফিসে শুনেছেন, গেরিলা প্রসঙ্গে কে যেন বলেছিল, তার খুব মনে ধরেছে। রাত্রি বলল, বাবা তুমি কি ইনার কথা কাউকে বলেছ? আরে না, কি সর্বনাশ, কাউকে বলা যায় নাকি? তুমি তো পেটে কথা রাখতে পারবে না বাবা, এই তো আমাকে বলে ফেললে। তিনি চুপ করে গেলেন। রাত্রি বলল, ভালো করে মনে করে দেখো, কাউকে বলনি? না। তোমাদের কেশিয়ার সাহেব তাকেও না? না। বাবা ভালো করে ভেবে দেখো, জানাজানি হলে বিরাট বিপদ হবে। আরে না, তুই পাগল হলি নাকি? দুধ খাবে বাবা? শোবার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে শো, ভালো ঘুম হবে। দুধ না, চা খেতে ইচ্ছে করছে। তোর মাকে না জাগিয়ে এক কাপ চা বানিয়ে দে। রাত্রি উঠে দাঁড়ালো। আলম হকচকিয়ে গেল। প্রায় মাঝরাতে এমন একটি রূপবতী মেয়ে অসংকোচে তার সামনে চায়ের কাপ নামিয়ে রাখবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। এই মেয়েটি রাত্রি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু তার কাণ্ড কারখানা বোঝা যাচ্ছে না। রাত্রি মৃদুস্বরে বলল, বাবার জন্য চা বানাতে হলো, আপনি জেগে আছেন, তাই আপনার জন্য বানালাম। ঠিক কি বললে ভালো হয় আলম বুঝতে পারল না। মেয়েটি চলেও যাচ্ছে না, তাকে কি বসতে বলা উচিত? কিন্তু এটা তারই বাড়ি, তার বাড়িতে তাকে বসতে বলার মানে হয় না। আমি এ বাড়ির বড় মেয়ে, আমার নাম রাত্রি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন বলে আলম আরও অস্বস্তিতে পড়ল। বোকার মতো একটি প্রশ্ন করা হয়েছে এবং মেয়েটি তা পরিষ্কার বুঝতে পারছে, কারণ সে এই প্রশ্নের কোনো জবাব দেয়নি। আলমের মনে হলো মেয়েটি যেন একটু হাসলো। রাত্রি বলল, আপনি কি আমার উপর রাগ করেছিলেন? রাগ করব কেন? বিকেলে বাবা আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল, তখন আসেনি, সেজন্যে। আরে না, ওইসব নিয়ে আমি ভাবিনি। আমার মন খারাপ ছিল তখন, তাই আসিনি। আমার ফুপুর ওপর রাগ করেছিলাম। ও আচ্ছা, আপনি বোধহয় চাটা খাবেন না, দিন নিয়ে যাই। না, আমি খাবো। আলম চায়ে চুমুক দিল। রাত্রি বলল, কিছু বলবেন না? কি বলবো? ভদ্রতা করে কিছু বলা, যেমন চাটা খুব ভালো হয়েছে এই জাতীয়। রাত্রি হাসছে। আলম ধাঁধায় পড়ে গেল। এই বয়সী মেয়েদের সঙ্গে তার কথা বলার অভ্যাস নেই। খুবই অস্বস্তি লাগছে। সে বুঝতে পারছে তার গাল এবং কান লাল হতে শুরু করেছে। ইচ্ছে করছে এই জায়গা থেকে কোনো মতে ছুটে পালিয়ে যেতে, এবং একই সঙ্গে মনে হচ্ছে এই মেয়েটি এক্ষুনি যেন চলে না যায়, যেন সে থাকে আরও কিছুক্ষণ। আলমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। রাত্রি বলল, চাই, আপনি শুয়ে পড়ুন। আলম অনেক রাত পর্যন্ত চুপচাপ বসে রইল। অদ্ভুত এক ধরনের কষ্ট হতে লাগলো তার। এই কষ্টের জন্ম কোথায় তা তার জানা নেই। রাত বাড়ছে, চারদিকে চুপচাপ, বিদ্যুৎ চমকাচ্ছে। আবারও হয়তো ঝড় বৃষ্টি হবে। হোক, খুব হোক, সব কিছু ভাসিয়ে নিয়ে যাক। আলম বাতি নিভিয়ে দিল। আজ রাতেও ঘুম আসবে না, জেগে কাটাতে হবে। ঢাকায় আসার পর থেকে এমন হচ্ছে। কেন হচ্ছে? আগে তো কখনো হয়নি। সে কি ভয় পাচ্ছে? ভালোবাসা
ভয়, ঘৃণা এসব জিনিসের জন্ম কোথায়? তার পানির পিপাসা হলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের আগুনের পরশমণির প্রথম পর্ব। কাল আবার ফিরে আসবো এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।